গ্রামের চঞ্চল এবং দুষ্টু মেয়ে রিয়া সারাদিন গ্রাম ভরে এদিকে ওদিকে দৌড়ে বেড়ায়। এটাই যেন তার কাজ। রিয়ার বয়স এবার 19 বছর। গায়ে পায়ে দেখতে বড় হলেও ভেতরে ভেতরে এখনো সে ছোট্ট বাচ্চাটি আছে। রিয়ার মা তাকে অনেক বকাঝকা করে, কিন্তু রিয়ার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে। সে স্কুল ফাঁকি দেয়, প্লাস পড়াশোনাও ফাঁকি দেয়। ফাঁকি দিয়ে সারাদিন গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়। মেয়ে এত বড় হয়েছে, এখন পর্যন্ত তার টই টই করার স্বভাব কেন না। রিয়ার মা রিয়াকে জোরে জোরে ডাকতে লাগলো। রিয়া কি আর বাড়িতে আছে? সে আজকে আর স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে পুকুর পাড়ে গেছে গোসল করতে। রিয়া তার বান্ধবীদের সঙ্গে পুকুর পাড়ে বসে গোসল করছিল। ঠিক তখনই তার মা এসে বলল, তুই এখন পর্যন্ত গোসল করছিস? দামড়া মেয়ে হয়ে এরকম পুকুর ঘাটে খোলামেলা। রিয়ার বান্ধবীদেরকে ওর মা বকতে লাগলো, বলে কিছু তোরা সবাই একই রকম, তাড়াতাড়ি বাড়িতে চল। রিয়া দৌড় মেরে ঝাঁপ দিল পানির মধ্যে। বলল, মা আমি এখন আসবো না, আমি একটু আগেই নেমেছি। তারপর রিয়ার মা বলল, তুই আয়, আজকে তোর খবর আছে। রিয়া খানিকক্ষণ বাদে পানি থেকে উঠে চুপি চুপ পায়ে বাড়ি থেকে ফিরে আসলো, কিন্তু তাতে রক্ষা হলো না। তার মায়ের চোখ ফাঁকি দিতে পারল না। ঠিক তখনই তার বাবা মোখলেসুর রহমান ভ্যান নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। রিয়াকে দেখে বললেন, কি রে মা, তুই খালি গায়ে দাঁড়িয়ে আছিস কেন? রিয়ার বাবার জন্য রিয়ার মা তাকে আর মারতে পারল না। তারপর রিয়া ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরকম করেই রিয়ার দিনকাল যায়। সারাদিন এদিকে ওদিকে টই টই করেই তার দিনকাল যায়। পাড়া, তারপর নানান ধরনের গাছে ওঠা, সব মিলিয়ে সে ছোটবেলা থেকে এরকম একটু গেছো টাইপের এবং গ্রাম্য টাইপের। তারপর রিয়া দেখতে খুব মিষ্টি, এবং একবার যে তার দিকে তাকাবে সে আর চোখ ফেরাতে পারবে না। এত মিষ্টি একটা মেয়ে যদি গেছো হয়, তাহলে কি হলো নাকি? রিয়ার বাবা বেশ দরিদ্র। মোটামুটি কায়দায় টেনে টুনে তাদের সংসার ভালো মতো চলে যায়। সে ভ্যান চালায় এবং পাশাপাশি চাষবাস করে। এভাবে করেই তাদের সংসার ঠিকঠাক মতো চলে যাচ্ছিল। কিন্তু রিয়ার সাথে একদিন আচমকা একটি ঘটনা ঘটে। ঘটনাটি এমন ছিল, সেদিন বিকেলবেলা রিয়ার বান্ধবীদেরকে সে বলল কি যে, আজকে আমরা মোডলের বাগানের লিচু চুরি করতে চাই, কেমন হয়? খুব মজা হবে, তাই না? রিয়ার বান্ধবীরা তাকে না করে দিল। বলল কি যে, সন্ধ্যার পরে? পাগল হয়েছিস? তুই না হয় বের হতে পারবি, কিন্তু আমরা তো বের হতে পারবো না। আমার মা আমাকে একদম মেরেই ফেলবে। রিয়া বলল কি যে, কিরে সাজনা, তুই যাবি না? সেও না করে দিল। রিয়া বলল, আমার খুব লিচু খেতে ইচ্ছে হচ্ছে। এখন যদি মোড়লের বাগানে লিচু আনতে যাই, নির্ঘাত ধরা পড়ে যাব। সেহেতু সন্ধ্যার পরপর গেলে ভালো হবে। তাহলে তোরা কেউ আমার সঙ্গে যাবি না? সবাই না করে দিল। রিয়া মনে মনে একা একা ভাবছে সে যাবে নাকি যাবে না। রাতের খাবার খাওয়ার পরে রিয়া মনে মনে ভাবছে কি করবে। খুব বেশি রাত হয়নি, আর আজকে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ঘোরার অভ্যাস রিয়ার খুব একটা নেই, তবে অনেকদিন থেকে ইচ্ছা সে জ্যোৎস্না রাতে ঘুরে বেড়াবে। আজকে এরকম চমৎকার জ্যোৎস্না উঠেছে, আজকের এরকম রাত মিস করা যাবে না। যার কারণে সবাই ঘুমিয়ে পড়ার পর রিয়া টিপি টিপি পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এই মেয়েটির এত সাহস যে কোনো কিছু দেখে সে ভয় পায় না, এমনকি রাতের বেলাও জঙ্গলের ভেতরে যেতেও সে ভয় পায় না। তারপর আর কি, একটা টর্চ লাইট নিয়ে সে জঙ্গলের দিকে চলে গেল লিচু পাড়ার জন্য। মোড়লের বাড়ি তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, 1-2 মিনিট হাঁটলেই তাদের বাড়ি থেকে সেই লিচু বাগানটি পড়ে। মাঝে মধ্যেই তাদের ভিটা থেকে সে চুপি চুপি দেখে এবং খাওয়ার সাহস হয় না, যার কারণে সে রাত্রেবেলা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিয়া তার লাইটটা নিয়ে চুপি চুপি মোড়লের বাগানের এক সাইড দিয়ে ভিতরের দিকে প্রবেশ করে ফেলল। ততক্ষণে দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে, এখন পর্যন্ত কেউ জেগে নেই। রিয়া মনে মনে ভাবছে লিচু গাছের মাথায় উঠে বসে বসে লিচু খেতে যে কি দারুণ লাগবে। আর সেই সাথে জ্যোৎস্না রাত, হুহু করে বাতাস বইছে, আহ কি চমৎকার সময়। রিয়া গাছে উঠে পড়ল, উঠে লাইটটা বন্ধ করে জ্যোৎস্নার আলোতে একটা একটা করে লিচু খেতে লাগলো। রিয়ার লিচু খুব পছন্দ, যার কারণে এই মোড়লের বাগানে আজকে এসে সে পেট ভরে লিচু খেতে পারবে। রিয়া আসমানের দিকে তাকিয়ে চাঁদ দেখছে, আর একটা একটা করে লিচু তার মুখের ভিতরে পড়ছে। কি চমৎকার সেই সুন্দর রাতটা, রিয়ার কাছে খুব ভালো লাগছে। মৃদু বাতাস বইছে। সে ওরকম করতে করতে কখন যে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ওই ডালের উপরই সে নিজেও বলতে পারবে না। সে ভেবেছিল হয়তো আধা ঘন্টা পরে সে বাড়িতে চলে যাবে, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশে লিচু খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছে তার নিজেরও জানা ছিল না। কারণ রিয়া যে গাছটাতে উঠেছিল সেখানে খুব সুন্দর একটি ডাল শোয়ার ব্যবস্থা করে দিয়েছে তাকে। হঠাৎ করে রিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখতে পেল চাঁদ যেখানে ছিল তার থেকে অনেকটা নিচে নেমে গিয়েছে, তার মানে রাত অনেকটা হয়েছে। রিয়া তড়িঘড়ি করে গাছ থেকে নামতে গেল। গাছ থেকে নামতে গিয়েই সে
পা ফিসলে প্রায় পড়ে গেল। রিয়া মনে মনে ভাবলো এবারই বোধহয় তার হাত পা ভেঙেছে, কারণ লিচু গাছটা ছিল বেশ বড়, ওইখান থেকে পড়লে তার হাত পা নির্ঘাত ভাঙবে, কারণ সে এবার পড়েই যাচ্ছে। কিন্তু রিয়া মাটিতে পড়ার আগে অনুভব করলো কেউ তাকে কোলে করে একদম শুরুত করে মাটির দিকে নামিয়ে দিয়েছে। রিয়ার স্পষ্ট অনুভব করছে যে কেউ তাকে আর কোলে ধরে রেখেছে এবং সে আচমকা খুব স্মুথ ভাবে মাটিতে পড়েছে। এত উপর থেকে মাটিতে এরকম স্মুথলি পড়ার তো কোনো কথাই না। রিয়া তখন আশেপাশে খোঁজ করতে লাগলো এবং বলতে লাগলো, কে কে? রিয়া নিশ্চিত কোন একজনের স্পর্শ অনুভব করেছে এবং রিয়া যখনই ঘুম থেকে উঠেছে তখনই চারিপাশে একটা অন্যরকমের সুঘ্রাণ সে পাচ্ছে। রিয়া তখন আশপাশটা তাকাতে লাগলো এবং কোনো একজন মানুষের ছোঁয়া তো সে পেয়েছে, সেটা সে বুঝতেই পারছে এবং সেটা একটা পুরুষ মানুষের হাত ছিল, সেটা রিয়া খুব বুঝতে পারছে। কারণ পুরুষ মানুষের হাত ধরলে বোঝা যায় তাদের হাত শক্ত হয় এবং রিয়ার কোমরে সেই হাতটা পড়েছে। রিয়া তখনই আশেপাশে তাকাতে লাগলো এবং বলতে লাগলো, কে কে এখানে? কে আমাকে ধরলো? কে আমাকে এরকম ভাবে নামালো? কিছুই বুঝতে পারছে না রিয়া। এই কথা বলতেই সেখানকার সেই সুঘ্রাণটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। তারপর রিয়া কিঞ্চিত ভয় পেয়ে তার পেড়ে রাখা লিচুগুলো নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে, তার মা যদি দেখে ফেলে তাহলে নির্ঘাত প্রচন্ড পরিমাণ পড়বে। রিয়া তড়িঘড়ি করে লাইটটা সেখানে ফেলে এসেছে, কিন্তু লিচুর থলেটা নিতে সে ভুলেনি। সে আগে ভাগেই লিচুর এক বস্তা থলে নিচে পেড়ে রেখে দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাবে ভেবেছিল। তারপর সে সেই লিচুর থলেটা নিয়ে বাড়ি দিকে চলে আসলো। বাড়িতে এসে দেখলো তার মা তখনও জাগেনি, তার মানে শেষ রক্ষা হয়েছে। রিয়া সেই লিচুর বস্তাটা খাটের নিচে রেখে চুপচাপ আস্তে করে ঘুমিয়ে পড়লো। তখন তার মা জিজ্ঞেস করলো, কিরে কোথায় গিয়েছিলি? রিয়া তখন বললো, কিছু না মা, বাথরুমে গেছিলাম। রিয়ার মা বললো, আচ্ছা ঠিক আছে, ঘুমায় পড়। তার মানে কিছু টের পাইনি, যদি টের পেত তাহলে এতক্ষণ লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত। রিয়ার চোখ বুজে আসলো, কিন্তু তার কোমরের হাত পড়ার সেই সময়টা অনুভব করলে রিয়ার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আসলে কি কেউ তাকে ধরেছিল নাকি তার অনুভব এটা? সে তার নিজের কোমরে যেখানটায় কেউ ধরেছিল সেখানটায় হাত দিল, দেখলো কি যে সেই জায়গাটা আসলে খুব ভালো লাগছে। তারপর রিয়া খুব মনে মনে খুব আনন্দ অনুভব করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তার মায়ের ডাকে ঘুম ভাঙলো, কারণ হচ্ছে তার মা লিচুর থলেটা দেখে ফেলেছে এবং বলছে যে কালকে রাত্রে তুই নিশ্চয়ই লিচু চুরি করতে গেছিলি, তাই না? রিয়া বলল কি যে, না মা, আমি লিচু চুরি করতে যাবো কেন, আমি তো কিছু করিনি। ঠিক তখনই রিয়ার ছোট ভাই মোজাম্মেল সেই তলের বস্তাটা বের করে বলল, এই যে লিচু। মোজাম্মেল অলরেডি বস্তাটা খুঁজে লিচু খাওয়া শুরু করে দিয়েছে, সেটা দেখেই মাটির পেয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে মোজাম্মেলকে একটা থাপ্পড় দিল, বলল কি যে, এটা তুই কেন বের করছিস? রিয়ার মা তখন দৌড়ে আসলো রিয়াকে মারার জন্য। রিয়ার প্রত্যেকদিন সকালবেলা এরকমই শুরু হয়। তারপর রিয়ার মা বলল, কি একটা বাদুড়ে মেয়ে আমি পয়দা করেছি, কোনো কাজকাম করবে না, স্কুলে যাবে না, কোনো কিছু করবে না, শুধুমাত্র তাকে গোছাতে গোছাতেই আমার জীবন শেষ। এটা মেয়ে বানাইছে কিসের জন্য আল্লাহ জানে, ছেলে বানাইলেই পারতো, অন্তত পক্ষে মাঠের কাজগুলোর বাপের সাথে করতে পারতো। রিয়া যে মাঠের কাজ করে না এমন না, মাঝে মধ্যে যখন রিয়া তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যায় তখন তার বাবার সাথে নিড়ানির কাজ করে, এমনকি ধান কাটার কাজ, সমস্ত কৃষি কাজ রিয়া পারে। রিয়া এক কথায় বলতে গেলে অলরাউন্ডার মেয়ে। তার কারণে রিয়াকে তার বাবা খুব পছন্দ করে এবং একমাত্র মেয়ে হওয়ার কারণে খুব বেশি আদর করে। খানিকক্ষণ বাদে রিয়ার মা বলল কি যে, তোর বাপের জন্য মাঠে খাবার নিয়ে যা, কোনো কাজ তো করবি না, স্কুলেও ঠিক মতো যাস না। রিয়া তখন বলল, মা আজকে আমি স্কুলে যাব। তখন রিয়ার মা বলল, দ্রুত খাবার দিয়াই তারপর যদি সময় থাকে তারপর স্কুলে যাবি, এমনি তো যাস না অন্য সময়, আর এখন যার জন্য একদম মোতলা হয়ে গেছিস, তাই না? রিয়া বলল, আচ্ছা ঠিক আছে মা, দাও। তারপর খাবারের সেই ডিশগুলো নিয়ে রিয়া মাঠে চলে গেল। মাঠে যাবার পথে রিয়ার কেন যেন মনে হচ্ছিল সেই সুঘ্রাণটা সে আবার নাকের পাশে ভেসে আসছে এবং কেউ তাকে ফলো করছে। রিয়া আচমকা 2-3 বার পেছন দিকে তাকালো, কারণ রিয়া যে ভিটার উপর দিয়ে যাচ্ছিল এই ভিটাটা হচ্ছে মোরলার লিচু বাগানের পাশের সেই ভিটা। এই ভিটা পার হলেই তাদের জমি আছে এবং সেখানে তার বাবা কাজ করছে। রিয়া পেছন দিকে ফিরে খুব কঠিন স্বরে বলল, কে কে আমাকে ফলো করছো? একদম মেরে কুচি কুচি করে কেটে ফেলবো, চিনো আমাকে। ঠিক তখনই একটা আচমকা পাতার শব্দ তার কানে আসলো। মনে হচ্ছিল কেউ দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। মনে হয়েছে যে রিয়ার ওষুধে কাজে দিয়েছে, ধমকে জিনিসটা ভয় পেয়েছে। তারপর রিয়া চলে গেল তার বাবার কাছে খাবার দিতে। তার বাবা এবং সে নিজে দুজনে বসে খাবার খেলো। এরকম করে রিয়ার ওই দিন কেটে গেল। রাত্র হলো। রিয়ার তখন মনে পড়লো যে গতকালকে সে লাইটটা বাগানের ওই কোণার দিকে ফেলে এসেছে। সাধারণত বাগানের এই কোণার দিকে কেউ যাতায়াত করে না, যদি দিনের বেলা যায় তাহলে ধরা খেয়ে যাবে। সন্ধ্যার পরপরই তাকে লাইটটা আনতে যেতে হবে।
সে এক কাজ করলো, তার বান্ধবীর বাড়ি থেকে একটা লাইট নিয়ে এবং তার বান্ধবীকে সমেত সেই বাগানের কাছে চলে গেল। বলল কি যে খালি যাবো আর আসবো, গতকালকে আমি গিয়ে লাইটটা ফেলে এসেছি। যেতে যেতে তার বান্ধবীকে সে গল্পটা বলতে লাগলো। আরে কি হয়েছে জানিস, গতকালকে গিয়ে তো আমি একদম ঘুমিয়ে পড়েছি, প্রায় মধ্যরাত। ঠিক তখনই আমি পা ফুসকে নিচে পড়ে যেতে গেলাম। হঠাৎ করে কি মনে হলো যে কেউ একজন আমাকে ধরে বসলো এবং ধরে আমাকে গাছ থেকে মাটিতে নামালো। আমার মনে হচ্ছিল সেটা কোনো একটা পুরুষ মানুষ ছিল। আমি বুঝতে পারছি না, আমি কখন তার কাউকে ওইখানে দেখতে পাইনি, কিন্তু কে আমাকে ধরলো বলতো? তখন রিয়ার সেই বান্ধবী বলে উঠলো, নিশ্চয়ই কোনো ভূত পেরেতে ধরেছে। তোকে কতবার বলেছি যে রাত্রেবেলা এরকম ভাবে যাতায়াত করবি না, তুই চলে গিয়েছিস বাগানে, তা আবার মধ্যরাত পর্যন্ত ঘুমিয়েছিস সেখানে। বাবারে আমি যাবো না, আমার ভয় লাগতেছে, তুই যা, আমি বাগানের কাছেই যাবো না, আমি লাইট ধরতেছি, তুই ভিতরে ঢোক। রিয়ার সেই বান্ধবী প্রচন্ড পরিমাণ ভয় পেল এই ঘটনা শুনে, কারণ তারা প্রচন্ড পরিমাণ ভীতু ছিল, কিন্তু রিয়া এতটা ভীতু না। রিয়া বাগানের সেই বেড়া কেটে আবার ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে খানিকটা খোঁজাখুঁজি করার পরে লাইটটা পেয়ে গেল। সে লাইটটা নিয়ে আসতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে সে আবার সেই সুঘ্রাণটা পেতে লাগলো এবং পাতার খড়মড় আওয়াজ শুনতে পেল। রিয়া তখন পেছন দিকে লাইট মেরে দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে। রিয়া তখন ওইখান থেকে দৌড় দিতে যাবে, তখন আমার পেছন দিকে ফিরে দেখে সেই লোকটা আর সেখানে নেই। রিয়া আচমকা ভয় পেয়ে গেল, সত্যিই তো, এটা তো ভূতই ছিল। রিয়া বেড়া কেটে দ্রুত দৌড় দিতে লাগলো সেখান থেকে। রিয়ার বান্ধবী বলল, কি হয়েছে? তারপর রিয়ার বান্ধবীকে রিয়া বলল, ভাগ তাড়াতাড়ি, ভূত আছে এখানে, সত্যি সত্যিই ভূত আছে। তাই দেখে রিয়ার বান্ধবী দৌড় মারতে গিয়ে পড়ে গেল। তারপর রিয়া তাকে ধরে নিয়ে বলল কি যে, তুই তো আসলে পাগল আছিস, আমি বললাম ভূত আছে, তুই ভয় পেয়ে গেলি, তোকে তো ভয় দেখানোর জন্য ওটা করেছিলাম। কিন্তু রিয়া সত্যি সত্যি ওই বাগানের মধ্যে কোনো মানুষের অবয়ব দেখেছে। জিনিসটা দেখতে কোনো মানুষের মতো নয়, একটা ছায়ামূর্তির মতো। জিনিসটা কি? এবং সেই জিনিসটা যখনই ওইখানে এসেছে তখনই একটা তীব্র ফুলের সুঘ্রাণ তার আশেপাশে ছড়িয়ে গিয়েছে। রিয়া কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। রিয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো তার বান্ধবীকে বাড়িতে এগিয়ে দিয়ে এসে। রাতের বেলা খাওয়া দাওয়া করে রিয়া ঘুমিয়ে পড়লো। রিয়া যে বিছানাটার উপর ঘুমায় সেই বিছানার পাশে একটা ছোট্ট জানালা আছে, যেহেতু গরমের সময় জানালাটা সবসময় খোলা থাকে। রিয়ার আচমকা মধ্যরাতে ঘুম ভেঙে গেল একটা তীব্র ঘ্রাণে। সঙ্গে সঙ্গে সে উঠে বসে পড়ল। তারপর সে যখন বাইরের দিকে তাকালো, দেখতে পেল জানালা থেকে প্রায় 4-5 হাত দূরে কোন একটা ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে এবং সেই ছায়ামূর্তিটা জ্বলজ্বল করছে। জ্যোৎস্নার আলোতে তাকে কিঞ্চিত দেখা যাচ্ছে। তার থেকে বেশি জ্বলজ্বল করছে তার নিজের শরীর। তার শরীরে সাদা রঙের একটা পোশাক পরা এবং মাথায় এক ধরনের পাগড়ি জাতীয় কিছু পরা। রিয়া সেটা দেখে চিৎকার দিয়ে উঠল। রিয়ার বাবা উঠে বলল, কি হয়েছে? তখন রিয়া বলল, না না কিছু না। ঠিক তখনই সেই তীব্র সুঘ্রাণটা আবার চলে গেল। রিয়ার সঙ্গে সব কি ঘটছে কিছুই তো সে বুঝতে পারছে না। তাহলে কি তাকে কোনো ভূতে আচর করেছে? কোনো না 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 না, এসব সে কি ভাবছে? সে আর রাত বেড়াতে বের হবে না। পরের দিন সকালবেলা রিয়ার তার খালাবাড়ি যাওয়ার কথা আছে। রিয়াদের খালাবাড়ি তাদের পাশের উপজেলায় এবং সেই জায়গাটা বেশ সুন্দর দেখতে। সেখানে বিরাট এক জঙ্গল আছে। সেই জঙ্গলের ভিতরে রিয়া কত যে ঘুরে বেরিয়েছে। রিয়ার খালাতো বোনকে কতবার বলা সত্ত্বেও তারা সেই জঙ্গলের ভিতরে যায়নি। বিশাল এক এরিয়া জুড়ে ফরেস্টের মতো জায়গা। সেই ফরেস্টের মধ্যে রিয়া অনেক ঘুরে বেরিয়েছে। খালাবাড়ি যাবে শুনে রিয়া তো একদম খুশিতে আটখানা হয়ে পড়ল, কারণ সে বহুদিন খালাবাড়ি যায় না। খালাবাড়ি গেলে তার অনেক আনন্দ হয়। সেখানে গেলে পড়াশোনা নেই, কোনো ক্লাস নেই, মায়ের বকুনি নেই, সারাদিন টইটই করে বেড়াতে পারবে। এর আগে অনেকবার গিয়েছে, তাও 2 বছর পেরিয়ে গিয়েছে। তবে 2 বছরে রিয়ার শরীর অনেকটা বেড়েছে, সে অনেকটা সুন্দর হয়েছে, আগের থেকে যুবতী হয়েছে। এখন তার খালা বের হতে দিবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, পরের দিন সকালবেলা তার মা এবং তার ছোট ভাই সমেত তারা খালা বাড়ি চলে গেল। সেখানে গিয়েই রিয়ার সেই খালাতো বোনদের সঙ্গে দেখা হয়ে রিয়া যেন একদম চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কারণ অনেকদিন পর তাদের সাথে দেখা হয়েছে। তার খালারাও ওর মাঝখানে তাদের বাড়িতে এসেছে, কিন্তু রিয়ারা যায়নি। রিয়ার খালাবাড়ি একটু বড়লোকি কারবার আছে, কারণ রিয়ার খালু একজন সরকারি চাকরিজীবী, যার কারণে তারা একটু বড়লোক। পাকা দালান আছে, সব মিলিয়ে রিয়ার সেখানে থাকতে ভালো লাগে। রিয়া সন্ধ্যার দিকে তার খালাতো বোনের সঙ্গে গল্প করতে লাগলো। বলো কি যে, কিরে কেমন আছিস? তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? রিয়া তখন বললো, ছি, বয়ফ্রেন্ড থাকবে কিসের জন্য? আমার এসব প্রেম প্রীতি ভালো লাগে না। আমি যেরকম আছি সেরকমই ভালো আছি, আর আমার মতো গেও মেয়েকে কেই বা ভালোবাসবে বল? রিয়ার কাজিন তখন বললো কি যে, কে বলেছে তুই গেও? তুই তো অনেক সুন্দরী। আমি যদি তোর মতো সুন্দরী হতাম তাহলে এখন 2টার সঙ্গে না, প্রায় 10টার সঙ্গে প্রেম করতাম। রিয়া তখন বলে উঠলো, এই ব্যাপার, সুন্দরী না তাই 2টার সাথে প্রেম করিস? ভালো তো। খানিক্ষণ বাদে তার খালাতো বোনের ফোন আসলো। সে ফোনে কথা বলতে চলে গেল। রিয়ার এই জঙ্গলের পরিবেশ খুব ভালো লাগে।
সন্ধ্যার পরে জঙ্গলের ভিতরে জ্যোৎস্না দেখতে খুব ভালো লাগে। রিয়া তখন তার খালাতো বোনকে বলল, চল আমরা ভিটার কাছ থেকে ঘুরে আসি। ওর খালাদের বাড়ির খানিকটা সামনে থেকেই জঙ্গলের বিস্তীর্ণ শুরু হয়েছে এবং খুবই বড় জঙ্গল। রিয়া আজকে রাতে যেতে পারবে না, কারণ এটা তার নিজের বাড়ি না। সে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। জানালার পাশে সে আজকেও সেরকম একটি অবয়ব দেখতে পেল, কিন্তু আজকে রিয়া খুব বেশি একটা ভয় পেল না। সে উঠে সেই জিনিসটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। সেই জিনিসটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর রিয়া একটা অন্যরকম ঘোরের মধ্যে চলে গেল। সে দেখতে পেল খুব চমৎকার দেখতে একটি ছেলে, কিন্তু রিয়া যখন চোখের পলক ফেলল, চোখের পলক ফেলার পরে সে দেখলো সেই ছেলেটি সেখানে আর নেই। রিয়ার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। সেই সুঘ্রাণটাও সেখানে আর নেই। রিয়ার কেন যেন অন্যরকম লাগছে। তার কেন যেন মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। কে তাকে ফলো করছে সেসব বিষয় দেখে রিয়ার মনের মধ্যে অদ্ভুত একটি খেলা খেলতে লাগলো। রিয়া পরের দিন দুপুরবেলা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ হচ্ছে এই জায়গাটা তার খুব প্রিয় এবং সকাল দুপুরে সে মাঝে মধ্যে এখানটায় যায়। তার কাজিনকে সে বলল, চল আমরা ভেতরে যাই, কিন্তু তার কাজিন রাজি হলো না। রিয়া একা একাই সেই জঙ্গলের ভেতরে চলে গেল। খানিকটা দূরে যাওয়ার পর রিয়া একটা জায়গায় বসলো। কি শান্ত পরিবেশ, কি চমৎকার জায়গা। এরকম জায়গায় কেউ না এসে কি হবে পারে। তার কাজিন প্রেম করছে, কিন্তু রিয়ার এরকম একটা জঙ্গল খুব ভালো লাগে। রিয়ারও কেন যেন মনে মনে অন্যরকম লাগছে। তার কাজিন প্রেম করছে, সে একা একা বসে আছে। বিষয়টা কি আসলে খারাপ? আসলে খারাপ না। সে প্রকৃতির প্রেমে পড়েছে, আর তার কাজিন পড়েছে মানুষের প্রেমে। প্রকৃতির প্রেমে পড়া ভালো। রিয়া বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকলো, চোখ বন্ধ করে চারিদিকটা অনুভব করতে লাগলো। কিন্তু কেন যেন মনে হচ্ছিল রিয়ার সামনে কেউ বসে তাকে দেখছে। রিয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলল, কিন্তু কাউকে দেখতে পেল না। তার সঙ্গে এগুলো কি ঘটছে সে নিজেই বুঝতে পারছে না। তারপর বেশ খানিকক্ষণ পরে রিয়া উঠে বাড়ির দিকে চলে আসতে গেল, কারণ হচ্ছে এখন বাড়িতে যেতে হবে, না হলে তার খালা তাকে অনেক বকবে। রিয়া উঠে পেছন দিকে ঘুরতেই যাবে, ঠিক তখনই আচমকা রিয়ার পাটা মচকে গেল এবং পা মচকে সে সেখানেই বসে পড়লো ওমা বলে। রিয়া আর উঠে দাঁড়াতে পারছে না। কি একটা আচমকা বিষয়! রিয়ার কি হলো? রিয়া ব্যথায় ওমাগো বলে চিৎকার করতে লাগলো। তারপর একটা সময় ব্যথায় রিয়া যে কখন অজ্ঞান হয়ে গেল সে নিজেই বলতে পারবে না, কারণ রিয়া এসব বিষয়ে খুব সেন্সিটিভ। রিয়ার শরীরের কোনো জায়গায় কেটে গেলে অথবা ব্যথা পেলে রিয়া সেগুলো দেখে সহ্য করতে পারে না। রিয়ার পা তো মচকেছেই, পাশাপাশি একটা জায়গায় আঘাত পেয়ে পাথরের কোনায় রক্ত বের হচ্ছে। এত রক্ত বের হতে দেখে রিয়া সত্যিই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ পরে রিয়ার জ্ঞান ফিরল সে বলতে পারবে না, কিন্তু রিয়া যখন তার চোখ খুলল সে দেখতে পেল সে খুব চমৎকার দেখতে একটা ঘরের ভেতরে শুয়ে আছে। ঘরটা কাঠ দিয়ে তৈরি এবং যে বিছানাটা সেই বিছানাটাও খুব আলিশান। রিয়া সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ল এবং যখনই তার পায়ের দিকে তাকালো দেখলো কি যে তার পায়ের যেখানটায় আঘাত পেয়েছিল এবং কেটেছিল সেই জায়গাটায় খুব সুন্দর মতো ব্যান্ডেজ করা এবং কেউ একজন খুব সুন্দর মতো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। এবং সেই সাথে রিয়া যখন পা দুটো নিচে নামালো সে ব্যথা অনুভব করল না। কি ব্যাপার? সে তো তখন হাঁটতে পারছিল না, এখন ব্যথাটা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছে না। রিয়ার সঙ্গে সঙ্গেই নিচে পা ফেলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে একটি ছেলে, তার মুখে এক ধরনের মেকআপ পরা, সাদা রঙের মেকআপ পরা, মাথায় এক ধরনের অন্যরকম ঘোমটা দেওয়া, মানে পাগড়ি জাতীয় কিছু পরা, সে এসে বলল কি যে, আরে আপনি কি করছেন? আপনি নামবেন না, আপনার পায়ে এখনো আঘাত আছে। রিয়ার সঙ্গে সঙ্গে আচমকা চমকে গেল এবং চমকে গিয়ে খানিকটা পেছনে সরে গেল। তারপর সে সেই ছেলেটির দিকে তাকিয়ে বুকে থুতু নিল। রিয়া আসলে ভয় পেয়েছে খানিকটা। তার এই জীবনে সেরকম ভাবে ভয় কখনো পায়নি। রিয়া তখন বলল, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে, নাহলে খালা আমাকে একদম মেরেই ফেলবে। রিয়া তার খালাকে অনেক ভয় পায়। তার মাকে ভয় না পেলেও তার খালা রিয়াকে অনেক বেশি আদর করে, কিন্তু সেই সাথে অনেক বেশি বকাঝকাও করে। সে ছেলেটিকে বলল, আপনি কে এবং আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ছেলেটি তখন বলল, আমি দেখলাম আপনি জঙ্গলের ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছেন, তাই কারণে আপনাকে এখানে নিয়ে আসলাম। আমি একজন কাঠুরে, এই জঙ্গলে কাঠ কেটে বেড়াই। রিয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রিয়া তখন খেয়াল করেনি। রিয়া দেখতে পেল তার গায়ের কাপড়টা চেঞ্জ অবস্থায় রয়েছে এবং সে খুবই চমৎকার একটা রাজকীয় পোশাক পরে আছে। রিয়া তখন শরমে বলল কি যে, ছি, আপনি এটা কি করেছেন? আপনি... ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধা মহিলা প্রবেশ করলো। বলল কি যে, তোমার কাপড় আমি চেঞ্জ করে দিয়েছি মা, তোমার ভয় পাবার কিছু নেই। আমার নাতিকে বেশ ভালো, সে তোমাকে জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় দেখে এখানে নিয়ে এসেছে। তোমার কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, যার কারণে সেটা আমি ধুয়ে দিয়েছি এবং আমার নাতির একটা সুন্দর জামা তোমাকে পরিয়েছি। দেখতে তোমাকে খুব ভালো লাগছে।
রিয়া উঠে আয়নার সামনে দাঁড়াতে দেখল এটা তো সেই পোশাক, যে পোশাকটি সে গত রাতে জানালার বাইরে দেখেছিল। তাহলে কি রিয়ার সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো। সেই ছেলেটিকে সে সেখানে দেখতে পেল না। রিয়ার ছেলেটিকে দেখে আসলেই কেমন যেন অন্যরকম লাগছে। তখন ছেলেটি তার মুখের নাকাব সরালো। ছেলেটিকে দেখতে গতকালকে সে ছেলেটির অবয়বের মতোই, কিন্তু রিয়ার মাথায় কিছু ঢুকছে না। এই ছেলেটি কে তাহলে? একই সে যে গতকাল আমার এখানে গিয়েছিল। ছেলেটি এত সুদর্শন এবং এত চমৎকার দেখতে যেন রিয়ার একদম পছন্দ হয়ে গেল। একে কি তাহলে প্রেম বলে? রিয়া যেন ছেলেটির প্রেমে পড়ে গেল প্রথম দেখাতেই। সেই সাথে ছেলেটির গন্ধ সমেত একটি জামা সে পড়েছে। কি চমৎকার লাগছে তাকে দেখতে। রিয়া আয়নার সামনে দেখিয়ে নিজেই লজ্জা পেল। তারপর সেই দাদিমাকে বলল, দাদিমা, আমাকে বাড়িতে যেতে হবে, না হলে আমার খালা একদম আমাকে মেরেই ফেলবে। খালা অনেকক্ষণ ধরে নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি করছে, আর এখন নিশ্চয়ই সন্ধ্যা হয়ে আসবে। তখন তার নাতি ইমরানকে সে ডাক দিল, বলে কিছু, ইমরান বাবা, তুই রিয়াকে এগিয়ে দিয়াই তো। ইমরান তখন আসলো। এসে সে বলল কি যে, আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রিয়া আস্তে আস্তে করে হাঁটতে লাগলো। তার পায়ের সেই মাঝখানে ব্যথাটা এখন নেই। তখন রিয়া বলতে লাগলো, আপনার নাম ইমরান? ইমরান তখন বলল, হ্যাঁ আমার নাম ইমরান, আপনি রিয়া তাই না? তখন মেয়েটি একটু চমকে গেল। চমকে গিয়ে বলল, আপনি আমার নাম কিভাবে জানলেন? তখন রিয়া বলল, না জানি, আপনি নিজেই তো বলেছেন। তখন রিয়া মাথা চুলকাতে লাগলো, কই আমি তো বলিনি। রিয়ার কেমন যেন মতিভ্রম লাগছে। তার পায়ের সে ব্যথাটা নেই, প্লাস গোড়ালিতে যেখানে ব্যান্ডেজ করা সেখানেও ব্যথাটা খুব একটা নেই, তার মানে সামান্য কেটেছে। তখন রিয়া বলল, আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে কে? আপনার দাদি? তখন ইমরান বলল কি যে, না না, এটা আমিই করেছি, তবে আমি সরি আপনার এইসব করার জন্য। রিয়া তখন বলল, কেন লজ্জা পাচ্ছেন কিসের জন্য, সরি বলছেন কিসের জন্য? এটা তো আমার ভালো জন্যই করেছেন, তবে মচকানিটা সারলো কিভাবে? ইমরান তখন বলল, না না, মচকানিটা আমি সারিয়েছি, এইসব বিষয়ে আমি খুব স্পেশালিস্ট। আমি ডাক্তার না, তবে সারাতে পারি। আমি চাইলে আপনার ঘা কালকের মধ্যে সারিয়ে দিতে পারি। রিয়া তখন বলল, কি ব্যাপার, আপনি এরকম ডাক্তার? কথা বলতে বলতে তারা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো। তখন রিয়ার সামনের দিকে চলে গেল। ইমরান বলল, আমি আর না যাই, আপনি চলে যান। তারপর রিয়া সামনে থেকে এগিয়ে পেছন দিকে যখন ফিরল, দেখলো কি যে সে ছেলেটি আর সেখানে নেই। চোখের পলকে গায়েব হয়ে গিয়েছে। কি ব্যাপার, কোথায় গেল, কিছুই তো বোঝা যাচ্ছে না। ঠিক তখনই রিয়া আচমকা দৌড়ে বাড়ির দিকে চলে আসলো। তার পায়ের সেই ব্যথাটা এখন আর অনুভব করছে না। রিয়ার পরনে সে ছেলেটির পোশাক রয়েছে এবং একটা রাজকীয় পোশাক। পোশাকটি দেখিয়ে মনে হচ্ছে না এটা ছেলে মেয়ে উভয়ই পরতে পারবে, এবং সেরকমই রিয়াকে পরে বেশ দারুণ লাগছে। এই পোশাকে ছেলেটির গায়ের ঘ্রাণ রয়েছে। ছেলেটিকে দেখে রিয়ার বেশ পছন্দ হয়েছে, এবং রাত্রে এসে সে তার খালাতো বোনকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা প্রেম কাকে বলে বলতো? প্রেম জিনিসটা আসলে কি? এটা কিভাবে হয়? আমি আসলে বুঝতে পারছি না। তখন রিয়ার সেই খালাতো বোন বলতে লাগলো, প্রেম জিনিসটা এমন যেটা বাতাসের মতো, চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। প্রেম যখন আসে তখন মনের মধ্যে আলাদা রকমের একটা অনুভূতি সৃষ্টি হয়। মনে হয় আমার ক্ষুধা লাগছে না, মনে হয় আমি সারা রাত জেগে থাকি, কোনো কিছুই ভালো লাগে না তাকে ছাড়া। এটাই হচ্ছে প্রেম। রিয়া তখন বুঝতে পারলো যে আসলেই সে সেই জঙ্গলের ছেলেটার প্রেমে আসলেই পড়েছে, কারণ ছেলেটা দেখতে খুব সুদর্শন এবং তার দেখে এত বেশি পছন্দ হয়েছে যে সে নিজেই বুঝতে পারছে না যে সে কি করবে। সেই সাথে ছেলেটাকে সে আগের রাতেও এই খাটে দেখেছে, এবং নির্ঘাত রিয়া বলতে পারবে যে এটা সেই ছেলে যাকে কিনা সে এর আগের দিন রাত্রেবেলা এখানে দেখেছে। তারপর রিয়া ওই দিন রাতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে আচমকা তার ঘুম ভেঙে সে বাইরের দিকে তাকালো। বুঝতে পারছে যে ছেলেটা আজকে আর আসেনি, কিন্তু রিয়ার কেন যেন ছেলেটার প্রতি অপেক্ষমান ছিল, এবং মনে হচ্ছিল ছেলেটা তার কাছে আসবে এবং এসে তার সঙ্গে কথা বলবে। কিন্তু না, রিয়া সেই ছেলেটাকে সেদিন রাতে আর দেখতে পেল না। তারপর পরের দিন সকালবেলা যখন সে তার পায়ের ব্যান্ডেজ করলো, দেখলো সেখানে কোনো প্রকার কাটা নেই, যার কারণে রিয়া কোনো ব্যথা পাচ্ছে না। কি ব্যাপার, আশ্চর্য তো! গতকালকে তো সে রক্ত দেখলো এবং কাটা দেখলো, তাহলে আজকে কেন সেখানে ব্যান্ডেজ খুলে কোনো ক্ষত দেখতে পেল না? তার মানে কি সে ছেলেটা তাকে বলেছিল যে সে তার ঘা কালকের মধ্যে সারিয়ে দিতে পারবে? তাহলে ছেলেটা কি কোনো জাদু জানে? সে কি আসলে কোনো ম্যাজিশিয়ান? রিয়া পরের দিন সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে সে জঙ্গলের ভিতরে আবার চলে গেল, এবং সেখানে গিয়ে সেই ছেলেটাকে খুঁজতে লাগলো। আশেপাশে অনেক জায়গায় সেই বাড়িটাকে খুঁজতে লাগলো গতকালকে যে বাড়িতে সে ছিল, কিন্তু রিয়া স্পষ্ট বলে আছে সে এই জায়গাটাতেই সেই বাড়িটা দেখেছিল, কিন্তু কেন যেন সে বাড়িটা খুঁজে পাচ্ছে না। রিয়া চারিদিকে খুঁজতে লাগলো। হঠাৎ করে আচমকা পেছন থেকে সেই ছেলেটি বলে উঠল, আপনি কি
আমাকে খুঁজছেন? রিয়ার নাকে সেই তীব্র ঘ্রাণটা ভেসে আসতে লাগলো। তখন রিয়া পিছন থেকে ফিরে বলল কি যে, কই না তো, আপনাকে কেন খুঁজবো? রিয়া আসলেই ছেলেটাকে খুঁজছে এবং সে তার পোশাকের মধ্যে সেই সুঘ্রাণটা এখন পর্যন্ত পাচ্ছে। তারপর তার শরীরেও সেই সুঘ্রাণটা আছে, যে সুঘ্রাণটা সে প্রথম দিন থেকেই পাচ্ছে। রিয়ার এই সুঘ্রাণটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা চলে এসেছে এবং সে যে মনে মনে ছেলেটিকে ভালোবেসে ফেলেছে এবং এই ছেলেটি যে সেই ছেলেটি যে তাকে বেশ কয়েকদিন ধরে ফলো করছে, সেটা আর বলার অপেক্ষা রইল না। এবং রিয়া তাকে কিভাবে ভালোবাসার কথা বলবে সেটা সে বুঝতে পারছে না। রিয়ার রাতের ঘুম হারাম হয়ে গেল এবং দিনের খাবারও হারাম হয়ে গেল। সে ছেলেটির কথাই বারবার ভাবতে লাগছিল, কিন্তু আজকে ছেলেটি আচমকা তাকে এরকম ভাবে জিজ্ঞেস করবে যে, আপনি এখানে কি করছেন, আমাকে খুঁজছিলেন? তখন রিয়া আচমকা পিছনে ফিরে তাকিয়ে বলল কি যে, কেন, আমি আপনাকে কেন খুঁজতে যাব? আমি এসেছিলাম ঘুরতে। ছেলেটি তখন বলল, আপনি আমাকেই খুঁজছিলেন, কেন বলুন তো? রিয়া তখন বলল, গতকালকে আপনার পোশাক নিয়ে গিয়েছিলাম না, সেই পোশাকটাই ফেরত দিতে এসেছি। তখন ছেলেটি বলল, কোথায়, আমার পোশাকটা কোথায়? তখন রিয়া বলল, ওইটা তো আনতে ভুলে গিয়েছি আমি। ছেলেটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমাদের এলাকায় স্বাগতম, আপনি চাইলে আমার সঙ্গে ঘুরে দেখতে পারেন চারিদিকটা, ঠিক আছে? রিয়া খুব চমৎকারভাবে একটা শাড়ি পরেছে, শাড়িটাতে তাকে অদ্ভুত রকম সুন্দর লাগছে। সেই সাথে ইমরানকে দেখতেও খুব সুন্দর লাগছে, কারণ ইমরান খুব চমৎকার একটা রাজকীয় পোশাক পরেছে এবং সেই পোশাকটা তাকে দেখতে এত চমৎকার লাগছে, বিশেষ করে ইমরানের শরীরে খুব বেশি ফুটেছে। রিয়া সেটা দেখে ইমরানের দিকে এক নজরে তাকিয়ে আছে। তখন ইমরান বলল, কি দেখছেন আমার দিকে তাকিয়ে? রিয়া বলল, না না, তেমন কিছু না, তবে আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তারপর ইমরান রিয়াকে নিয়ে একটা ঝর্ণার ধারে গেল। এই জায়গায় ঝর্ণা কোত্থেকে আসলো, রিয়া সেটা এর আগে কখনো দেখেনি। তখন সে ইমরানকে জিজ্ঞেস করলো যে, এটা কোন জায়গা, এরকম ঝর্ণা তো এর আগে কখনো দেখিনি। তখন ইমরান বলল, এটা এমন একটা জায়গা যেখানে কেউ আসতে পারে না, আমি চাইলে তখন আসতে পারে, তবে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এই জন্য তুমি আসতে পেরেছ। রিয়া তখন বলল, আসলে তোমার চরিত্রটা আমি বুঝতে পারছি না, খুবই অদ্ভুত, তুমি এক এক সময় এক এক রকম কথা বলো, মাঝে মাঝে আচমকা গায়েব হয়ে যাও, কোথায় যাও? তোমাদের সেই ঘরটা আগের সেই জায়গায় খুঁজে পেলাম না, কিছুই বুঝতে পারছি না, আসলে কি হচ্ছে আমার সঙ্গে আমি কিছুই বুঝতে পারছি না। রিয়া তার মনের কথা চেপে রাখতে পারছে না। ঠিক তখন রিয়া সেই ছেলেটিকে বলল কি যে, ইমরান, আমি আপনাকে কিছু বলতে চাই। তখন ইমরান বলল, কি কথা? রিয়া তখন বলল, না না, তেমন কিছু না, জায়গাটা খুব সুন্দর। সারাদিন রিয়া ইমরানের সঙ্গে এদিক ওদিকে ঘুরল। আসার পথে রিয়াকে সে এগিয়ে দিয়ে গেল বাড়ি পর্যন্ত। তারপর রিয়া ইমরানকে বলল কি যে, ইমরান, আমি সেই কথাটি আপনাকে এখন বলি? তখন ইমরান বলল, হ্যাঁ বলুন, কি বলবেন, কি জন্য বলতে চেয়েছিলেন আপনি? তখন রিয়া বলল কি যে, আমি বোধহয় সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। এটা বলেই লাজুক চোখে রিয়া বাড়ির দিকে দৌড় মারল। সে আর পেছন দিকে ফিরে তাকালো না। ইমরান এই দিনটার জন্যই অপেক্ষা করছিল সেই প্রথম দিন থেকেই, যেদিনকে লিচু বাগানে সে রিয়াকে দেখেছিল এবং যেদিন থেকে রিয়ার প্রতি তার ভালোবাসাটা তীব্র গাঢ় হয়েছে। কিন্তু রিয়া সে বিষয়টা জানে না যে সেদিন লিচু বাগানে উপর থেকে পড়ে যাওয়ার সময় আমি তাকে বাঁচিয়েছিলাম। ইমরান মনে মনে সেটাই ভাবতে লাগলো এবং তারপর থেকে সে রিয়ার সঙ্গে অনেকদিন যাবতই আছে এবং সেদিন প্রথম দেখায় রিয়াকে সে ভালোবেসে ফেলেছিল। সত্যি সত্যি রিয়া যে তাকে ভালোবেসে ফেলবে এটা সে কোনোভাবেই ভাবতে পারেনি। তার মাত্র কয়েকদিনের পরিচয়। রিয়া মনে মনে বাড়িতে এসে একদম ফোন কাটতে লাগলো এবং তার বোনকে বলতে লাগলো, আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি রে, তোদের এদিকেই বাড়ি। ছেলেটা আমাকে অনেকদিন ধরে ফলো করে এবং কেন যেন তার প্রতি আমার এক ধরনের মোহ সৃষ্টি হয়েছে। আজকে তাকে আমি ভালোবাসার কথা বলে দিয়ে দৌড়ে চলে এসেছি। রিয়ার খালাতো বোন তখন বললো, তুই এটা কি করেছিস, তুই বলবি কিসের জন্য, ছেলেটা তোকে বলবে। তখন রিয়া বলল, আরেকজন বললেই হয়, তবে তার সঙ্গে আমি দেখা করিনি, আই লাভ ইউ বলেই চলে এসেছি। তখন রিয়ার বান্ধবী বলল, ভালো করেছিস, দেখি ছেলেটা তোর জন্য কি করতে পারে। তারপর তারা দুজন রাত্রে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে রিয়ার আচমকা সেই সুঘ্রাণে ঘুমটা ভেঙে গেল। দেখতে পেল সেই ছেলেটি তার নিজের ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। রিয়া উঠে বুকে থুতু নিয়ে একপাশে বসে পড়ল। বলল কি যে, কি ব্যাপার, তুমি এখানে ইমরান, এখানে কিভাবে আসলে? তখন রিয়ার সেই বয়ফ্রেন্ড, মানে হচ্ছে নতুন বয়ফ্রেন্ড ইমরান বলে উঠলো যে, এসেছি তোমাকে দেখতে, তোমাকে ছাড়া তো আমার কিছু ভালো লাগে না, তুমি যে তখন আমাকে পাগল করে দিয়ে চলে আসলে, তারপর কি আর ভালো থাকতে পারি বলো? তুমি কি যাবে এখন আমার সঙ্গে ঘুরতে? রিয়ার রাত্রেবেলা ঘুরতে খুব ভালো লাগে। জীবনে একবারই সেই লিচু বাগানে ঢুকেছিল, রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত ছিল, কিন্তু এবার যদি ও ইমরানের সঙ্গে যেতে পারে তাহলে তার খুব ভালো লাগবে। আর তার প্রেমিক পুরুষ
তার সঙ্গে ঘুরতে বের হতে পারলে তো আরো বেশি ভালো লাগবে। তখন সে ইমরানকে বলল, হ্যাঁ, কিন্তু খালা যদি দেখে ফেলে তাহলে আমাকে মেরেই ফেলবে। তখন ইমরান বলল কি যে, আরে তোমার খালা দেখতেই পাবে না, চল আমার সঙ্গে তোমাকে পৃথিবীর সওয়ার করিয়ে নিয়ে আসি। তারপর রিয়ার কোনো কথা না বলে ইমরানের হাতটা ধরলো। ইমরানের হাতটা অনেক নরম এবং সে খুবই সফট একটা মানুষ। ইমরানের সঙ্গে যে সে বাইরে বের হতে পারবে সেটা কখনোই সে ভাবতে পারেনি। তারপর সে বাইরে বেরিয়ে এসে ইমরানের হাত ধরে হাঁটতে শুরু করলো। তার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলছিল এবং এত বেশি আনন্দ তার লাগছিল। তখন ইমরান তাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গায় একদম ভরা জ্যোৎস্না, সামনে বিশাল এক সমুদ্র এবং খুব সুন্দর একটা ফুলের বাগান। এরকম সুন্দর জায়গায় রিয়া এর আগে কখনো আসেনি। এত চমৎকার জায়গা দেখে রিয়ার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের সীমা বয়ে যেতে লাগলো। রিয়া তখন ইমরানকে বলল, ধন্যবাদ তোমাকে, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাই বলে সে ইমরানকে জড়িয়ে ধরলো। তারপর ইমরান বলল, রিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যার কারণে আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। আমি চাই না আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকুক, যার কারণে আমি সত্যি সত্যি তোমাকে কথাটা বলে দিতে চাই। রিয়া তখন ইমরানের বুকের ভেতরে একদম শক্ত করে চেপে বসে আছে। তখন রিয়া বলল কি যে, কি বলো তো, কি সত্য কথা? তখন ইমরান বলল কি যে, তোমার কি মনে আছে তুমি একদিন লিচু বাগানে লিচু পাড়তে গিয়েছিলে? এই তো বেশ কয়েক সপ্তাহ আগের কথা। তখন রিয়া বলল, হ্যাঁ গিয়েছিলাম। আমি সেদিন তোমাকে সেখানে প্রথম দেখি এবং তোমাকে দেখে আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং তোমাকে সেদিনই আমি ভালোবেসে ফেলেছি। রিয়া তখন বুঝতে পারলো যে, মানে বুঝতে পারছি না, সেদিন থেকে তুমি আমাকে ফলো করছো, কিন্তু কেন? আমি তো তোমাকে এর আগে কখনো দেখিনি, খালাবাড়িতে এসেই দেখছি। বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না। ইমরান তখন বলতে লাগলো, আসলে ওদিনকে আমি ওই লিচু বাগানেই বসেছিলাম, আর সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে তুমি যখন ওইখানে আসলে তখন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে যায়। তুমি সেখানে বসে লিচু খাচ্ছিলে। আজ পর্যন্ত এমন কোনো মেয়েকে আমি দেখিনি যে মেয়ে মানুষ রাত্রেবেলা এরকম ভাবে বাগানে ঢুকে লিচু খায়। খানিকক্ষণ লিচু খাওয়ার পরে তুমি সেখানে ঘুমিয়ে পড়লে। আমি তোমার পাশেই বসেছিলাম, তোমার পাশে বসে তোমাকে দেখছিলাম। কি অপরূপ চেহারা, কি অপরূপ রূপ তোমার, কি অপরূপ সৌন্দর্য তোমার। চাঁদের আলোতে তোমার মুখখানা দেখতে খুব চমৎকার লাগছিল। কিন্তু আচমকা তোমার যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে তুমি পা পিছলে সেখান থেকে পড়ে যেতে গেলে। তোমাকে আমি শক্ত করে ধরে ফেললাম। ধরে না ফেললে হয়তো সেদিন তুমি পা ভেঙে একটা অন্যরকম কেলেঙ্কারি করতে। তখন রিয়া বুঝতে পারলো, ও আচ্ছা, সেদিনকে তাহলে তুমি আমাকে ধরে নামিয়েছিলে, কিন্তু তোমাকে তো আমি দেখতে পেলাম না। ইমরান তখন বলল, আচ্ছা পুরো ঘটনাটা শোনো না, তারপর না হয় তোমাকে সবকিছু বলছি। রিয়া তখন বললো, আচ্ছা ঠিক আছে বলো। তারপর আমি তোমাকে ধরে নামালাম। তারপর তুমি সেখান থেকে ভয় পেয়ে চলে গেলে। এর পরের দিন তুমি আবার বাগানে আসলে। বাগানে এসে আমি তোমাকে দেখলাম, কিন্তু তুমি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেলে, যার কারণে সেদিনও তোমার সঙ্গে কথা হয়নি। এর পরের দিন তোমার ঘরের বাইরে গেলাম, সেদিনও চিৎকার চেঁচামেচি করে তুমি একটা কেলেঙ্কারি করলে, সেদিনও তোমার সঙ্গে আমার দেখা হয়নি। এর পরের দিন আবার আমি তোমার এখানে গেলাম, কিন্তু তুমি আমাকে এক নজরে দেখেছিলে। দেখে কি ভেবেছিলে আল্লাহ জানে, আমি নিজেই ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম। তারপরের দিন তো তুমি খালাবাড়ি চলে আসলে এবং এরকম করে খালাবাড়ি বেশ কয়েকদিন থাকলে। তারপর একদিন হঠাৎ করেই তুমি জঙ্গল ঘুরতে বের হলে। জঙ্গল ঘুরতে বের হয়ে তুমি পা মুচকে ফেললে। আমি কিন্তু তোমার সঙ্গে তখন থেকেই আছি, যখন থেকে আমি তোমাকে দেখেছি। পা মুচকে ফেলার পরে ভাবলাম এই হয়তো সুযোগ। তারপর তোমাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পরে আমার দাদিকে ডেকে নিয়ে আসলাম তোমার চেঞ্জ করানোর জন্য, তারপর তোমার চিকিৎসা করানোর জন্য। এই তোমার মনের কাছাকাছি চলে আসলাম। তোমাকে তখন থেকে ভালোবেসে ফেলেছি এটা তোমাকে বলতে পারছিলাম না। তারপর একটু একটু করে তোমার কাছে আসা এবং তোমাকে এরকম ভাবে ভালোবেসে ফেলা, কিন্তু তুমি যে আমাকে সর্বপ্রথম প্রপোজ করবে সেটা আমি ভাবতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে রিয়া, আমি আসলে কোনো মানুষ না। তখন রিয়া বুঝতে পারলো, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম তুমি কোনো মানুষ না। তাহলে তুমি কি বলো তো? তুমি কি কোনো ভূত? ভূত হলেও সমস্যা নেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গেই থাকবো। তখন ইমরান হেসে দিল। হেসে দিয়ে বলল, আরে না বাবা, ভূত হতে যাবো কিসের জন্য? আসলে আমি হচ্ছি জিনের ছেলে এবং একটা জিন। এই কথা শোনার পর রিয়া কিঞ্চিত ভয় পেল। জিন? রিয়া শুনেছে জিনেরা অনেক খারাপ হয়। গ্রামের অনেক মেয়েকে জিনেরা আচর করেছে এবং তাদের ক্ষতি সাধন করেছে। তাদের পাশের পাড়াতেই একটা মেয়ে ছিল যাকে কিনা জিনেরা নানান সময় নানান জায়গা নিয়ে ফেলে আসতো। রিয়া তখন ঢোকর গিলল এবং বলল, জিনেরা প্রচন্ড পরিমাণ খারাপ হয়, তুমি সেরকম খারাপ নও তো? তখন ইমরান হেসে দিয়ে বলল, একদমই না, আমি একদমই খারাপ জিন না, আমি খুবই ভালো জিন এবং আমি সবসময় তোমাকে নিজের করে পেতে চাই এবং তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবো রিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না কখনো। তখন রিয়া আবার ইমরানের কোলের ভিতরে মাথা ডুবিয়ে বসলো। বললো কি যে,
আমি জানি তুমি খুব ভালো জিন এবং লক্ষ্মী একটা জিন। এই বলে রিয়া তার কপালে চুমু খেলো, খেয়ে বলল কি যে তুমি আমার রাজপুত্র জিন, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে আমি থাকতে চাই। তখন ইমরান বলল কি যে হ্যাঁ সেটা আমি জানি এবং আমি সবসময় তোমার সঙ্গে থাকবো রিয়া, এবং আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। রিয়ার এবার সত্যি সত্যি খুব ভালো লাগছে, কারণ সে তার মনের সমস্ত কথা বলে দিয়েছে, এবং ইমরানেরও খুব ভালো লাগছে কারণ ইমরান তার মনের সমস্ত কথা রিয়াকে বলে দিয়েছে। তারপর সে বলল কি যে আজকে আমাকে যেতে হবে, না গেলে নির্ঘাত সকাল হয়ে গেলে আমার খালা দেখে ফেলে নির্ঘাত বকবে। তখন ইমরান বলল কি আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তখন রিয়া বলল কি যে আমার এখন যেতে ভালো লাগছে না, আমি তোমার সঙ্গে থাকি কিছুক্ষণ। রিয়া তখন এই কথা বলার পর ইমরান বলল তুমি না একটু আগে বললে যে বাড়িতে যেতে হবে, তাহলে এখানে এখন কেন এরকম ভনিতা করছো বলো তো। তারপর রিয়া ইমরানকে নিয়ে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে খালা বাড়িতে সে ইমরানকে বলল কি যে আচ্ছা ঠিক আছে এখন যাও। ইমরান তখন তার কপালে একটা চুমুকে সেখান থেকে চলে গেল। রিয়া পরের দিন ঘুম থেকে উঠলো প্রায় 11টার দিকে। ঘুম থেকে উঠে এসে তার কাজিনকে বলল কি যে গতকালকে আমি কোথায় গিয়েছিলাম জানিস? রিয়ার কাজিন বলল কিছু কোথায়? রিয়া তখন বলল গতকালকে আমি আমার প্রেমিক জিনের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। এটা শুনে রিয়ার কাজিনের চোখ কপালে উঠে গেল এবং সে বলল কি বলিস, প্রেমিক জিন? প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ গল্প পাঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আর যদি আপনারা নিজেদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।